বাসর ঘরে অর্ধনগ্ন অবস্থায় বিছানায় গুটিসুটি মেরে বসে আছে তরুণ। ঠোঁটে এক কোণে বয়ে রক্ত পড়েছে, এলোমেলো হাঁটু সমান চুলগুলো বিছানায় গড়াগড়ি খাচ্ছে অযত্নে। চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে, কান্না শব্দ গুনগুনিয়ে আসছে। ভাঙা গলা শুনে বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মিনয়ান, হাতে অর্ধেক পোড়া সিগারেট, পরনের শার্ট নেই, উন্মুক্ত পোড়াটা শরীর খানা দৃশ্যমান। বুকের পিঠে আঁচড়ের দাগ লাল বর্ণ ধারণ করেছে। আর একটু ভীষণ গভীর হলো হয়তো রক্ত বেরিয়ে যেত। সিগারেটের একটা লম্বা টান দিয়ে শেষের অংশটা ফেললো সে, পায়ের নিচে মরিয়ে ফেলেলো। শেষ ধোঁয়াটা ছেড়ে তরুণ প্রাণে ঘুরে তাকালো মৃন্ময়। চোখ অস্বাভাবিক রকমের লাল তার। তরুণকে আপদ মস্তক দেখলো একবার। কান্না একটা শব্দ যেন আমার আর কানে না আসে। গভীর রাগী কণ্ঠে বলল মৃন্ময়। মুহূর্তেই তরুণ শরীর ঝাঁকি দিয়ে উঠল ভয়ে। কান্নার শব্দ থমতে সেকেন্ডে কিওকো লাগলো না। থেকে হেসকে উঠতে শুরু করলো। কি ভেবেছিলি পালিয়ে বাঁচতে পারবি আমার হাত থেকে? কয়েকটা বছর লেগেছে তোকে খুঁজে বের করে আনতে, মনে আছে? আজকের তারিখ, এই তারিখে তুই পালিয়েছিলিস না? তরুণ মনে পড়ল সে বিভৎস অতীত। বন্দি রুমে শিকলের বাঁধা সেই দিনগুলো, যার থেকে বাঁচতে সে পালিয়েছিল, আজ আবারও তার সম্মুখীন। মৃন্ময় এগিয়ে এলো, বসলো তরুণের সামনে। তরুণ থুতনিতে আঙুল দিয়ে মুখ উঁচু করলো। কান্নার ফলে চোখগুলো ফুলে গেছে, ঠোঁটের কোণে রক্তটুকুও এখনো তাজা। মৃন্ময় হাতটা থুতনি থেকে সরিয়ে ধীরে ধীরে তরুণ গলায় পাশ দিয়ে চলে গেল। পিছন থেকে শক্ত করে ঘাড় চেপে ধরল। ফুপিয়ে উঠল তরিন। মৃন্ময় এক ঝপটায় তরুণ মুখ নিজের মুখের কাছে নিয়ে এলো, ঠোঁটের কোণায় ঠোঁট চেপে ধরল, জিহ্বা দিয়ে মুহূর্তে সবটুকু রক্ত লোহান করে দিল। একই সাথে ব্যথা আর আরাম অনুভব করলো তরুণ। মৃন্ময় হয়তো বুঝতে পারলো। হঠাৎই তরুণ নিচের ঠোঁটটা কামড়ে ধরল। ব্যথায় তীব্রতায় শব্দ করে উঠল তরুণ। মৃন্ময় সরিয়ে নিল নিজের থেকে, পিছনের দিকে ছুঁড়ে মারল তরুণকে। এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে আয়। এরকম অবস্থায় আর এক সেকেন্ডও এখানে বসে থাকতে বুঝতেই পারছিস কি হবে। 10 মিনিট আসে শুধু তোর কাছে, বলেই রুম ছাড়ল মৃন্ময়। তরুণ নিজেকে কোনোভাবে টেনে তুলল। ওয়াশরুমের দিকে যেতে দুইবার হেঁচকা খেলো, তবুও থামলো না। বেসিংয়ের আয়নার সামনে নিজেকে দেখে চিনতে খুবই কষ্ট হচ্ছে তরুণ। মাত্র কয়েক ঘন্টায় কি থেকে কি হাল হয়েছে মনে পড়ল। মৃন্ময় সময় দিয়ে রুম ছেড়েছে। তরুণ দ্রুত শরীর থেকে সব কাপড় খুলে পানির নিচে দাঁড়িয়ে গেল। শরীর বিভিন্ন জায়গায় শব্দ হওয়ার আঘাতের দাগ, পানি পড়তে জ্বালা করেই উঠল। ঠুকরে কেঁদে উঠল তরুণ। মাত্র কয়েক ঘন্টা আগে সে সাউথ কোরিয়ার বুসান শহরের রাস্তার বোন এবং দুলাভাইয়ের সাথে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল। এই পৃথিবীর তরুণ বোন ছাড়া আপন আর কেউ নেই। চোখের সামনে হঠাৎ একটা কানে তীব্র ধাক্কায় অনু নুলিয়ে পড়তে মাটিতে। আর কিছু ভাবার আগেই মৃন্ময়ের গভীর কণ্ঠস্বর শুনতে পেল তরুণ। ভয়ে কেঁপে উঠল। 10 মিনিট কি পার হয়ে গেছে? তাড়াহুড়ি করে সে বেরোনোর উদ্দেশ্য, কাপড় খুলতেই দেখলো নেই। সে তো কাপড় নিয়ে ওয়াশরুমে টেনেনি। পরনের সব কাপড় তো ভিজিয়ে ফেলেছে। নগ্ন শরীরের দাঁড়িয়ে এখন। আর কিছু ভাবার আগেই দরজা শব্দ করে খুলে গেল। লক করা ছিল না। চোখ বড় বড় করে তাকালো মৃন্ময়ের দিকে। মৃন্ময় ধারণা করতেই পারেনি এভাবে দেখবে তরুকে। এক মুহূর্তে তাকিয়ে থাকার পর সে এগিয়ে এলো, দেখালো, ইচ্ছে আগে থাকলে আগেই বলতিস। এভাবে দেখানোর কি আছে, বলল নির্ময়। তরুণ তরিং মেঝে থেকে কাপড় তুলে গায়ে জড়াতে চাইলো, কিন্তু পারল না। তার আগে মৃন্ময় শক্ত করে তাকে দেওয়ালে চেপে ধরলো। তরুণ উন্মুক্ত বুক মিশে গেল মৃন্ময়ের উন্মুক্ত বুকে। শিউরে উঠল তরুণ। এরকম কিন্তু হবে না সে মোটেও আশা করেনি। মৃন্ময় গভীর চোখে তাকালো তার দিকে। এক হাতে তরুর 2 হাত, আর এক হাতে কোমরে চেপে ধরলো, এতটাই শক্ত করে যেন তরু ব্যথা কাঁকড়িয়ে উঠল। মৃন্ময় হিংস্র হয়ে উঠল। তরুণ গলা দাঁত বসিয়ে দিল, যেন নিজেকে কন্ট্রোল করার এতটাই একমাত্র উপায়, কিন্তু হচ্ছে না। শরীর এখন বাজেভাবে চাইছে তরুকে। মৃন্ময় মুখ নামিয়ে এনে তরুর বুকে জোরে এক কামড় বসালো। তারপর ওকে কোনো সময় দিয়ে
না দিয়েই কোলে তুলে নিয়ে এলো, বিছানায় ছুঁড়ে মারলো, তোয়ালে আর কাপড় মুখে ছুড়লো। দ্রুত পায়ে মিন্ময় চলে গেল ওয়াশরুমে। চোখ মুখ অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠেছে, শরীর থাকছে না আর নিজের কন্ট্রোলে। এই সময় একটা শাওয়ার নেওয়া প্রয়োজন, তাই করলো। গায়ে পানি পড়তেই সে চোখ বন্ধ করে নিল। চোখের সামনে দৃশ্যমান হলো ব্রেসলেট তরু। দেওয়ালের সশব্দে দুটো হাত রাখলো মিন্ময়। শান্ত হয়ে যায়, শান্ত হওয়া এখনই সময় আসেনি। নিজে মনে বিড়বিড় করতে লাগলো সে। একসময় কন্ট্রোল সে মিন্ময় হাত চলে গেল ট্রাউজারে। ঘন্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মিন্ময়। বিছানা চোখ যেতে দেখতে পেল গুটিসুটি মেরে শুয়ে আছে তরু, পরনে প্লাজো আর সাপোর্ট একটা কামিজ। মিন্ময় তাকালো না আর সেদিকে। দরজা লক করে বেরিয়ে গেল রুম থেকে। দোতলা কর্নারে রুমটায় গেল। ভিতরে কুসকুসে অন্ধকার। রুমে ঢুকে লাইট জ্বালানো সে। সাথে সাথে দৃশ্যমান হলো রুমটার চারদিকে সব। পুরো দেওয়াল জুড়ে তরুর ছবি। ডান দিকে মাঝখানে দেওয়ালে তরুর বিশাল আকৃতি এক ছবি। ছবিটা হাতে আঁকা, বিশাল ফ্রেমে বাঁধা করে রাখা। ঘুমন্ত তরুর চেহারা, এলোমেলো চুল। ছবি নিচে একটা টেবিল, কতগুলো মোমবাতি সেখানে রাখা। মিরময় জ্বালানো সেগুলো। তারপর রুমের লাইট অফ করে দিল। মোমবাতির আলোয় ছবিটা যেন উজ্জ্বল হয়ে উঠল, হলদলে ভাব ছড়িয়ে পড়ল। মৃন্ময় সিগারেট জ্বালালো। ছবির সামনে রাখা চেয়ারে পায়ে উপর পা তুলে বসলো সে। চোখের দৃষ্টি স্থির গিয়ে গেছে ছবিটায়। দুর্বা ও এত দুটো এত সাপোর্ট কেন? ঘুমের মাঝে তরু অনুভব করলো বুকে কারো হাত। সে ধরফরে উঠে বসলো। সামনে মৃন্ময়, চোখ মুখে কেমন যেন নেশা নেশা। কি করছেন আপনি? পছন্দের খাবার সামনে ঢাকনা ছাড়া রাখলে মানুষ কি করে? তরুণ বুকের দিকে চোখ স্থির রেখে বলল মৃন্ময়। তরুণ পিছিয়ে গেল, শরীর ঢাকার উদ্দেশ্য ব্ল্যাককে টানতে লাগলো। কিন্তু তার আগেই মৃন্ময় তার হাত ধরে ফেললো। দুটো হাত চেপে ধরলো খাটে। আমার জিনিস আমার থেকে ঢাকছিস? সাহস হয় হলো কি করে? ছাড়ুন বলতে বলতেই মৃন্ময় সামান্য ধাক্কা দেওয়ালের চেষ্টা করলো সে, কিন্তু ব্যর্থ হলো। উল্টো মৃন্ময়কে রাগিয়ে দিল। মৃন্ময় তরুর গলায় চেপে ধরলো। তরু তার বিয়ে করা বউ, গতকাল সবকিছু মেনে বিয়ে করেছে। তরু এখন তার, পূর্বেও ছিল, বর্তমানেও আর ভবিষ্যতেও থাকবে। তাহলে সে কেন মৃন্ময়কে দূরে সরিয়ে দিতে চাইছে? এসব ভাবতেই মৃন্ময় কেন যেন হয়ে গেল। চোখ মুখ রাগ স্পষ্ট হলো, হাতে চাপ শক্ত হলো। তরু ব্যথায় কোঁকড়িয়ে উঠল, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট শুরু করলো। এতে যেন মৃন্ময়ের রাগে মাত্রা আরো বেড়ে গেল। গাল থেকে হাত জায়গা নিল গা। ছাড়ুন, আবার বল কি বলবি? তরু যতবার ছাড়তে বলেছে মৃন্ময়ের হাত চাপা ততই কঠিন রূপ নিচ্ছে। মৃন্ময় তরু নিচে ঠোঁট কামড়ে ধরলো, এতটাই জোরে যে মুহূর্তে ব্লাড বেরিয়ে এলো দাঁতের চাপে। ভ্যাম্পায়ারের মতো দুই দিকে দুটো হালকা বড় দাঁত ওর। তরুর হাত গলা ছেড়ে দিল, কিন্তু ঠোঁট ছাড়ালো না। ওই অবস্থাতে বিছানায় ফেলে ওর উপরে উঠে এলো। কয়েক মিনিট একটানা সে ঠোঁটের উপর অত্যাচার চালালো। এই মুখ দিয়েই তো ছাড়তে বলেছিলিস। তরুর হাত খামচে ধরেছে বেশি বেডশিট। তার একটা ভুল, এ কোন জায়গায় এনে ফেলেছে তাকে। মৃন্ময় তরুর কোমরের দিকে হাত বাড়িয়ে জামা সরালো। হাতটা কন্ট্রোল থাকছে না। নিজেকে কোনোভাবে সামলে ছাড়লো ঠোঁট জোড়া। কপাল ঠোঁটে তরুর কপালে। শ্বাস ভারী হয়ে উঠেছে। মেয়েটাকে শাস্তি দিতে গিয়ে নিজেই যেন এখন শান্তি পাচ্ছে। নিজের শরীরে কোনো একটা পাট ছটফট করতে শুরু করেছে। চোখ বন্ধ হয়ে এসে পড়লো সে। ভারী কয়েকটা নিঃশ্বাস ছাড়লো তরুর মুখের উপর। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে বিছানার একপাশে সরে গেল। এই মেয়েটা সামান্য ছোঁয়ায় তাকে ভীষণ ভিতর থেকে নড়িয়ে দেয়। আর এত কাছাকাছি এসে কি নিজেকে সামলানো সম্ভব? মোটেও না। তরু উঠে বসলো, ঠোঁটে হাত রেখে সাথে সাথে জ্বলে উঠল। চোখের পানি বেগ বেড়ে গেল তার। মানুষ এতটা হিংস্র কিভাবে হয়? ভয়ে শরীর কাঁপছে, তবুও মনে মনে বেশ কয়েকটা গালি দিল। মৃন্ময় জানলো হয়তো মনের মধ্যে ঢুকে ওর মনটাকেই কুচি কুচি করে কাটবে। দরজার শব্দ হলো, কেউ ঢুকতে টোকা দিচ্ছে। সামান্য নড়ল। দরজা খুলবে কি করে? খুলবে না। মৃন্ময় চোখ বন্ধ রাখার অবস্থাতেই বলল, দেখো কে। তরু কথা শুনলো না, শুনে আবার যদি রেগে যায়। সে দরজার দিকে এগিয়ে গেল। গায়ে ওড়না কি তোর নানা দিবে? কারেন্ট বেশি হয়ে
কারেন্ট বেশি হয়েছে। তরু দাঁড়ালো, ভুলে গিয়েছিল যে ওর গায়ে চিকন ফিতা দেওয়া একটা শর্ট কামিজ জামা। বুকের উপর ভাগ অনেকটাই বোঝা যায় এটা পরলে। এতক্ষণ তাহলে সে এভাবে মিনময়ের সামনে ছিল। আমারে কি উঠাবি ওড়না দেওয়ার জন্য? মিনময়ের রাগ গলা শুয়ে তরুণ ধর পড়িয়ে বেড সাইড থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো, সাথে লম্বা চুলগুলো খোপা করে নিল, মাথার কাপড় দিয়ে দিল তরু। এবার দরজা খুলল। বাইরে একটা লোক দাঁড়িয়ে। তরু বেশ কয়েকবার লোকটাকে মৃন্ময়ের সাথে দেখেছিল। কাছের কেউ হবে হয়তো। কেমন আছেন ভাবি? তরু জবাব দেওয়ার সাহস দেখালো না। ঘুরে তাকালো মৃন্ময়ের দিকে। লোকটা হাসলো। দেখলো, দেখো, দরজার কাছে এসে দাঁড়িয়ে তরু উদ্দেশ্য বলল, ফ্রেশ হতে যা। বারুণের সাথে চলে গেল মৃন্ময়। তরিন খাটে এসে বসলো। ও যেন অপেক্ষা করছিল মৃন্ময় কখন বেরোবে। আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত বস্তুটিকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও নেই। সে তো মৃন্ময়কে ফোন সাথে নিয়ে যেতে দেখলো না। বিছানার চারপাশে হন্যে হয়ে খুঁজলো, কোথাও নেই। অনু কি অবস্থা জানার জন্য মনটা ভারী রকমের ছটফট করেছে ওর। কোনোদিনও তো বোনকে ছাড়া থাকেনি। ফোন না পেলে বেলকনি গিয়ে দাঁড়ালো তরু। কিভাবে এই নরক থেকে বেরোনো যায়। চোখ শুধু সেই রাস্তায় খুঁজেছে। পুরো বাড়ি জুড়ে কতগুলো গার্ড, এদের এড়িয়ে পালানো সম্ভব নাকি? বাগানের দিকে নজর গেল তরুর। মৃন্ময় এখনো দাঁড়িয়েই। আশেপাশে বারুদ সহ কয়েকটা কালো পোশাকধারী ব্যক্তি। আরেকটা লোকে দেখা যাচ্ছে, মুখ স্পষ্ট নয়। লোকটা মৃন্ময়ের সামনে হাঁটু গেজে বসে আছে। কুয়াশা আচ্ছন্ন সকাল হওয়া তরুর বুঝতে পারছিল না কি হচ্ছে। একসময় লোকটা মাটিতে নেতিয়ে পড়ল। চোখের সামনে কালো পোশাকধারী লোকগুলো মাটিতে পড়া লোকটাকে নিয়ে চলে গেল। তরু আটকে উঠল। মন বলেছে খারাপ কিছু হলোই মাত্র। এখান থেকে যেমন বাগান স্পষ্ট, তেমনি বাগান থেকেও এই রুম বেলকনি স্পষ্ট। তরু মুহূর্তে জায়গায় ত্যাগ করলো। মৃন্ময়ের চোখে পড়ে যদি কিছু হয়। সে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ভাই, তোর বউকে জিগাইলাম ভাবি কেমন আছেন। তোর ডরে কোনো জবাব দিল না। মৃন্ময়ের পিঠ চাপড়ে বলল, বারণ। মৃন্ময় বাঁকা হাসলো। হঠাৎ হাতে থাকা গানটা বারুদের থুতনিতে চেপে ধরলো। চমকালো বারুদ। আমি দেই তোকে জবাব? কি বলিস? দেব? না না, এরকম জবাব লাগবে না। ছাড়। মৃন্ময় যে মেয়েকে নিয়ে ওভাবে পজেসিভ। কয়েকটা বছর কত কাঠখাট পুড়িয়ে খুঁজে বের করেছে। তার এই বন্ধু দুনিয়াতে রক্তের সম্পর্ক আছে বলতে শুধু চাচা। কয়েক বারুদ, যাকে বারুণের একটুও পছন্দ না। ছোটবেলা থেকে এই মৃন্ময়ের সাথে কত মেয়ে এসেছে গেছে, কারো দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আর এই কম বয়সী মেয়েটার প্রতি তুই তোর বইয়ের জন্য আমাকে গুলি করবি? এতদিনে বন্ধুত্ব ভুলে গেলি? আ আমার জীবনে লাভ লস কিছুই নাই রে বন্ধু। তুই বউ পাইয়া আমারে ভুলাইয়া গেলি। কান্নার ভাব করে বলল বারুদ। মৃন্ময় ওর পিঠে একটা লাথি মারল। ভ্যানিশ হ, নাটক কম কর। তুই জানিস আমি কেমন? বলেই পকেট থেকে সিগারেট বের করলো। বারুদ না ঝাড়তে ঝাড়তে বলল, চোখে একটু চাপা বিরক্ত ভাব ফুটলো। জানি, খুব ভালোই জানি। তাই তো বলি, তুই বদলিয়েছিস। মৃন্ময় সিগারেটে আগুন ধরাতে ধরাতে থামলো। এক মুহূর্তে বারুদের দিকে তাকিয়ে রইল। বদলায়নি, যা ছিলি তাই আছে। শুধু একটা জিনিস যোগ হয়েছে। কি বউ? মুখ কুঁচকে ফেললো বারুদ। কি পরিবর্তন? কি পরিবর্তন? হঠাৎ মৃন্ময়ের গম্ভীর হয়ে গেল। খোঁজ পেয়েছি আর কে কে ছিল। বারুদ সাথে সাথে মুখটাকে সিরিয়াস করে ফেললো। এখনো না? এই শালা মুখ খুলে পেতাম। ওকে তো উপরেই পাঠিয়ে দিলি। খোঁজ নে। সব কটাকে সামনে চাই। খাবার হাতে রুমে ঢুকলো মৃন্ময়। আশেপাশে কোথাও তরু নেই। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। মাথা গরম হয়ে গেল ওর। এতক্ষণে বের হয়নি। প্লেটটা রেখে ওয়াশরুমের কাছে এগিয়ে দাঁড়ালো। তরু একবার দুবার তিনবার ডাকলো মৃন্ময়। মেয়েটা কোনো সাড়া শব্দ নেই। কি যেন মনে হতেই দরজা সামান্য ধাক্কা দিল। খুঁজে গেল, খুলে গেল দরজা। তরু নেই। কল ছাড়া পানি পড়ছে। কোথায় যাচ্ছে থেমে যায় তরু। পা দুটো কেঁপে উঠেছে। চোখ মুখ খিসকে বন্ধ করে ফেললো। মৃন্ময় দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে। করিডোরে তার কয়েক হাত দূরে তরু। পরনে
পালানোর চেষ্টা করেছে, এত সাহস। মিরময় শান্ত থাকলো। দূর থেকে টের পাচ্ছে তরুর কাঁপাকাঁপি। কে কোথাও না ভয়ে গলার কথাটা সব জড়িয়ে যাচ্ছে। অনেক কষ্টে মিরময়ের চোখ ধুলো দিয়ে রুম থেকে বেরিয়েছিল। মিরময় যখন খাবার হাতে রুমে ঢুকেছিল তখন তরু ছিল দরজার আড়ালে। ওয়াশরুমে কল ইচ্ছে করে ছেড়ে রেখেছিল। মিরময় ওয়াশরুমের দিকে যেতে সে বেরিয়ে আসে। এই কাণ্ড করে এখন খুব আফসোস হচ্ছে তরুর। বোকার মতো একটা কাজ করে বসলো। কতটা বলছে। হাসলো মিরময়। এক পা দুপা করে এগিয়ে গেল তরুর কাছে। ঘাড়ের কাছে এসে মুখ গুজে নিঃশ্বাস ছাড়লো। পালাচ্ছিলি? তরু মাথার দুদিকে নাড়ালো। বুঝতে চাইলো না। মিরময় পিছন থেকে তরুর পেটে হাত রাখলো। মিথ্যে না না। আর কিছু বলার সুযোগ পেল না তরু। তার আগে গলা পিছে থেকে চেপে ধরলো মিরময়। ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, তুই পালাচ্ছিলি আমার থেকে? আমার থেকে? ঠান্ডা, সাবধান। শব্দগুলো তরুর কানে তীব্রর মতো লাগছে। তার সাথে এখন কি হবে আন্দাজ করতে পারছে। তরু যা ভাবছিল তার অক্ষরে অক্ষরে মিলে গেল। মিরময় কামড় বসালো তরুর গলায়। কামড়গুলো জোরে ছিল না, খুবই আস্তে আস্তে। তবে প্রতিবারই সামান্য ব্যথা ছিল। কিন্তু হঠাৎই প্রচণ্ড জোরে দাঁত বসিয়ে দিল মিরময়। তরু ছিটকে সরে গেল তার থেকে। ভাগ্যিস মিরময় আগলা করে ধরেছিল তাকে। চোখের পানি জমালো তরু। মিরময় হাত দিয়ে মুখ মুছে ফেললো। তরুকে টেনে নিয়ে রুম থেকে গেল। এইটুকুতেই ছেড়ে দেবে? পালানোর সাহস দেখেছিস? শান্তি দিতে হবে না? তরু কি হবে ভেবে থেমে 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 কেঁদে উঠেছে। বছর তিনেক আগে একটা মাত্র ভুল তাকে এই সাইকোটার সাথে জড়িয়েছে। বন্ধু বন্ধনের সাথে ট্যুর দেওয়ার খেলতে খেলতে গিয়ে ডেয়ার নিয়েছিল। ফাজিল বন্ধুরা এমন এক ডেয়ার নিয়ে দিচ্ছিল যার জন্য এখনো আফসোস হচ্ছে। চোখ বন্ধ করে সামনে এগিয়ে যাবি। যে প্রথম সামনে পড়বে তাকে কামড় মেরে পালাবি। বন্ধুদের খাপ্পড়ে পড়ে রাজি হয়ে যায় তরু। চোখ বেঁধে দেয় সবার মিলে ওর। তরু এগিয়ে যায় সামনের দিকে। কয়েক কদম হাঁটতে শক্ত একটা শরীরের ধাক্কা খায়। হাত দিয়ে শরীর ছুটে থাকে সে। তরুর বন্ধু বান্ধবরা সামনে থাকায় মানুষটাকে দেখে দ্রুত স্থান ত্যাগ করে ভয়ে। কুহু কথা বেনামূল ভুলে যায় তারা। তরু কোনো কিছু না ভেবে খুঁজে খুঁজে সামনে থাকা মানুষটার হাত বের করে। শক্ত করে কামড় বসায় তাতে। কে জানতো এই কামড় তার উপর সারা জীবনের জন্য ফেরত আসবে। জানলো হয়তো তরু কখনোই এই কাজ করতো না। এত জোরে কামড় বসানোর পরও তরু কোনো প্রতিক্রিয়া বুঝলে না। সামনের মানুষটায় আশ্চর্য হয়ে চোখের বাঁধন করলো। এতক্ষণ বাধা থাকা ঝাপসা দেখছিল। কয়েকবার চোখের পলক ফেলতেই সামান্য দৃশ্যমান হলো সুঠামদেহীর একজন পুরুষ। তরু কোনো যেন চোখ ধাঁধিয়ে গেল। তুল তুলতে হচ্ছে। লোকটা এতটাই লম্বা। তরু আন্দাজ করে ফেললো লোকটা 6 ফুট হবে। লোকটা গায়ের রং উজ্জ্বল শ্যামা। পুরুষ মানুষকে যে রঙে মানায় সেটাই। চওড়া কাঁধে কালো রঙের শার্টটা টান টান হয়ে আছে। হাতটা গোটানো। যে হাতে তরুণ কামড় বসিয়েছে সেখানে দাঁতের দাগ স্পষ্ট। কিন্তু লোকটা ভ্রু পর্যন্ত কুঁচকায়নি, বরং অবাক করার মতো শান্ত। মুখটা লম্বাটে, ঘন ভ্রু দুটো চোখের ওপর ছায়া ফেলে রেখেছে। চোখ দুটো ভারী কালো। এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যে তরু অকারণেই একটু অস্বস্তি বোধ করলো। ঠোঁটটা তরু নজরে পড়লো। সব থেকে বেশি নজর কাড়া। চুল ঘন আর গোছানো। গলায় অ্যাডামস অ্যাপলস এর স্পষ্ট। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত কিছু পরেও লোকটার মুখে কোনো রাগ নেই। কৌতূহল নিয়ে তাকিয়ে তরুর প্রাণে। ঠিক যেন তরু সেই কাঙ্ক্ষিত জিনিস যাকে সে হঠাৎ করেই খুঁজে পেয়েছে। তরু মাপ চাইলো। লোকটার দিকে তাকিয়ে থাকতে পারছে না সে। আশেপাশে খুঁজে দেখলো কোথাও বন্ধুরা নেই। কি বিপদ! মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। তাকে অবাক করে দিয়ে লোকটা কিছু না বলেই তার গন্তব্যে চলে গেল। তরু যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এত কিছু হয়ে গেল তারপরও একটা মানুষ এটা অশান্ত, শা- শান্ত। তার বন্ধুত্বরা কোথায় থেকে যে ঝড়ের বেগে বেরিয়ে এলো। এই তুই কাকে কামড় মেরেছিস জানিস? ওই যে লোকটা গেল ওনাকে। তুই জানিস উনি কে? কে? মিনময়।
আবরাহাম খানকে চিনিস? হ্যাঁ, ওই লোকটাই উনি। বন্ধুর শেষ কথাটা কানে যেতেই তরুর বুকের ভেতরটা ধপ করে উঠল, যেন হৃৎপিণ্ডটা এক মুহূর্তেই থেমে আবার চলতে শুরু করলো। মাথার ভেতরে একসাথে অনেক চিন্তা হুড়মুড় করে ঢুকে পড়ল। এই নামটা সে আগেও শুনেছে, মৃন্ময়। আবরাব খান শহরের পরিচিত একটা নাম। ব্যবসা আর প্রভাব দুটোর সাথে তার যোগাযোগ আছে। প্রকাশ্যে কেউ তার সম্পর্কে বেশি কথা বলতে চায় না। সে নিজে খুব একটা সামনে আসে না, কাজগুলো লোকের মাধ্যমেই চলে। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়টা তার স্বভাব। সে শান্ত, অকারণে উত্তেজিত হয় না, কথা কম বলে, শোনে বেশি। আজ এত কিছু হয়ে যাওয়ার পরও সে কিছু না বলেই চলে গেল। সেটা অস্বাভাবিক লাগছে তরুর কাছে। শোনা যায় মৃন্ময় সহজে কাউকে ক্ষমা করে না, আবার হঠাৎ করে কিছু করেও বসে না। তরুকে এই জিনিসটা বেশি আতঙ্কে করলো। তরুকে এনে বিছানায় বসালো মৃন্ময়। তরু ফট করে ভাবনা থেকে বেরিয়ে এলো। সেই দিনের পরের ঘটনাগুলো মনে করার সময় পেল না। তার আগেই খাবারের প্লেট একটা রাখলো মৃন্ময়ের তার সামনে, নিজেও বসলো। খাইয়ে দে তাকালো তরুর মৃন্ময়ের দিকে। খাইয়ে দিবে? ভুল শুনলো নাকি? খেতে বলবো মনে হয়। এরকম ভ্যাললার মতো তাকিয়ে আসিস কেন? বললাম না খাইয়ে দিতে। তরু হাত রাখলো প্লেটে। খাওয়াতে গিয়ে টের পেলো হাত কাঁপছে। একই সাথে তার প্লেটও ক্ষুধা, পেটও ক্ষুধা। এই সেই ক্ষুধা না, পেট পুরো সবার করে দেওয়ার মতো। সে যে কোরিয়া খেয়েছে আর এখানে সামনে খাবার দেখেছে। লোকটা এতটা নিষ্ঠুর, তাকে একবারও খেতে বলেছে না। তরু কাপা হাতে খাবার তুলে দিল মৃন্ময়ের মুখে। খেলো মৃন্ময়। তরুর হাত কাঁপুনি মৃন্ময়ের চোখে এড়ালো না, তবু সে কিছু বলল না, চুপচাপ খেয়ে গেল। একটু পর সে নিজের প্লেটটা টেনে নিল তরুর দিকে থেকে। কাঁটা চামচের খাবার তুলে এবার তরুর সামনে ধরলো। এবার তুমি খাও। তরু অবাক হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ যে মানুষটাকে নিষ্ঠুর মনে হচ্ছিল, সে এখন শান্ত গলায় এমনভাবে বলেছে, চুপ করে খাও। মৃন্ময় আবার বলল। তরু আর কিছু বলল না। ক্ষুধাটা তখন আর চেপে রাখা যাচ্ছে না। ধীরে ধীরে খেতে শুরু করলো। প্রথম কয়েক লোকমা গলায় আটকে আসছিল, তারপর শরীরটা একটু শান্ত হলো। ঘরে নিস্তব্ধতা, শুধু চামচের হালকা শব্দ আর দুজনের নিঃশ্বাস। খাওয়া শেষ হলো। মৃন্ময় উঠে দাঁড়ালো। যাওয়ার আগে একবার তরুর দিকে তাকালো। নাও, আমি তোমাকে খাওয়াবো। তরুর আত্মা যেন শুকিয়ে গেছে মৃন্ময়ের কথায়। তাকে খাওয়াবে মানে? যায় জবাই করার আগে শেষ খাবার যেন কোনো প্রাণী খাওয়ায়। তরুও কি তাহলে সেভাবে খাওয়ালো? ব্যাপারটা সেরকম হয়ে গেল না। তরু পিছিয়ে গেল এক কদম, খাটের সাথে লেগে। এই কি বললেন আপনি? জবাব মিলল না। মৃন্ময় ঠোঁট বাঁকা হাসি দিয়ে এগিয়ে এলো তার দিকে। টি শার্টটা খুলে ফেললো। কোনো কথাবার্তা ছাড়াই এগিয়ে এসে তরুর গায়ে থাকা জামাটা সরিয়ে ফেললো। চিৎকার করে উঠল তরু, কি করছেন? ছাড়ুন। কথা বলো না। তরুণ ঠোঁটে আঙুল ঠেলিয়ে বলল মৃন্ময়। ধীরে ধীরে হাতটা এদিক ওদিক যেতে শুরু করলো। তরু ছটপট শুরু করলো। মৃন্ময় ডিস্টার্ব ফিল করলো। মুহূর্তে সে তরুর দুটো হাত বিছানায় দুই দিকে বেঁধে ফেললো। ঠোঁটে ঠেকালো তরুর ঠোঁটে। চিৎকার থামিয়ে দিল। পা দুটো চেপে রাখলো নিজের পায়ের ভাঁজে। 3টা বছর পুড়িয়েছি আমাকে। কোথায় কোথায় যে তোমাকে খুঁজেছি। যে মৃন্ময় আরবাজ খানের চোখের দিকে চেয়ে কেউ কথা বলতে সাহস না দেখায়, তার সাথে ছলনা করেছে তুমি। ছলনাময়ী। কি ভেবেছিলে পালিয়ে গেলেই বাঁচতে পারবে? যে আগুনে আমাকে পুড়িয়েছো তার 10 গুণ ফেরত পাবে তুমি। তরুর কানের কাছে মুখ নিয়ে কথাগুলো বলল মৃন্ময়। এত বছর এত কাছে থেকে বলার তার নিঃশ্বাসের উষ্ণতা তরুর গলায় এসে লাগলো। কণ্ঠটা অদ্ভুত আর যন্ত্রণা ভারে ভাঙা। তরু ধীরে মাথা ঘুরিয়ে তাকালো মৃন্ময়ের চোখের দিকে। বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগলো। এটা কি ঘৃণা? ঘৃণার দিকে কি এমন হয় না? হয় না। এই দৃষ্টি সে চেনে, খুব ভালো করে চেনে। হাজারবার দেখেছে এই চেনে চোখ। এই দৃষ্টিতে রাগ আছে, কিন্তু রাগের নিচে জমে আছে ক্ষত, গভীর পুরনো ক্ষত। তরি চোখ নামিয়ে নিল। এত বছর পরেও মৃন্ময়ের চোখের দিকে তাকিয়ে কথাটা তার পক্ষে সহজ না। মনে হয় তাকিয়ে থাকলে সব মিথ্যে খুঁজে পাবে, সব অজুহাত, সব পালানোর চেষ্টা ভেঙে যাবে। আমি পালাইনি, খুব আস্তে বলল সে।
গলাটা শুকিয়ে আসছে। আমি শুধু থাকতে পারিনি। মৃন্ময় ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি টানলো। থাকতে পারোনি? বাহ, খুব সহজ কথা। আমি 3টা বছর ধরে বেঁচে থেকেছি কিভাবে জানো? প্রতিদিন নিজেকে বুঝিয়ে যে তুমি ফিরবে, যে কোনো একদিন বুঝবে আমি তোমাকে ছাড়া কিছুই চাইনি। তরু কি বলবে এই আশায় মৃন্ময় তাকালো, কিন্তু তরু আর একটা কথাও বলল না। একদম শান্ত হয়ে গেল। মৃন্ময়ের চোখের সামনে ভেসে উঠল সেই দিনটা, যেই দিন বাবা মাকে হারিয়ে পথে সে, সেই দিন তরু হাত ছেড়েছিল তার। বছর 3 আগে বিভীষিকামার সেই দিনটা। নিজেকে হারিয়ে ফেলল মৃন্ময়। এতক্ষণ শান্ত থাকলেও এখন যেন হিংস্র হয়ে উঠল। তরুর শরীরকে বানালো নিজের রাগ, কষ্টে মানানো বস্ত্র। শরীরে যে জায়গাগুলো উন্মুক্ত তার একটাও ছাড়লো না কামড় ছাড়া। তরু চোখ মুখ খিচে সব সহ্য করে নিচ্ছে, কোনো প্রতিবাদ করছে না। আপাতত তার শরীরে 2 টুকরো কাপড় মাত্র, হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেটাও থাকবে না। মৃন্ময় থামছে না, ধীরে ধীরে কষ্ট দেওয়ার মাত্রা বাড়িয়েই দিচ্ছে। শরীর এদিক ওদিকে চলেছে তার কষ্টে দেওয়ার মাত্র। একটা সময় এসে ছেড়ে দিল মৃন্ময় তাকে। তরু আশ্চর্য হলো, ভাবেনি মৃন্ময় তাকে এভাবে ছাড়বে। মিনায় যেভাবে হিংস্র হয়ে উঠেছিল সে ভেবে বসেছিল আজ তার রক্ষা নেই। তরু কোমরের 2 পাশে হাঁটু গেজে বসে মৃন্ময়ের জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। তার সামনেই তরু শুধু ইরানের হাত খুলে দিল। তরু, ফ্রিজ থেকে বরফ নিয়ে আয় ফার্স্ট, অনেকটাই জোরে বলল মৃন্ময়। তরু ছাড়া পেয়ে খুশি হলো। কোনো রকম জামাটা গায়ে জড়ানো সে। তারপর দরজার দিকে খুব দ্রুত গেল। হাত কাঁপছিল, বুকের ভেতর এখনো ধকপক করছে। ফ্রিজ খুলে বরফ বের করতে গিয়ে বুঝলো আঙুলের ঠিক শক্তি নেই। তবুও কোনো রকম বরফ তুলে নিয়ে ফিরে এলো। দেখলো মৃন্ময় কোথাও নেই। হাতে বরফ নিয়ে হঠাৎ ওর মাথায় এলো মৃন্ময় এখন বরফ কি করবে। সাথে সাথে মস্তিষ্কের আঁচল হয়ে উঠল। বুঝতে পেরে সেখানে স্থির হয়ে গেল। ছি, ওয়াশরুম থেকে মৃন্ময়ের গলা ভেসে এলো। তরু গিয়ে গেল সেই দিকে। মৃন্ময় দরজা খুলে তরুলের হাত থেকে বরফ ছিনিয়ে নিল। মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। তরু হাবলার মতো সেখানেই দাঁড়িয়ে রইল। হাবলার মতো সেখানেই দাঁড়িয়ে রইল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মৃন্ময়। বেয়াদব, নিজেকে কন্ট্রোল করতে পারিস না? না কেন? তোর মতো কন্ট্রোল লেন্সের শরীরে আসি যে, তাই বলে যখন তখন এভাবে চেতনায় যাবি? তোরে সামলাতে কত কসরত করতে হয় জানোস? কষ্ট করে কি শান্তি পাস না? তা পাই তাহলে যে আর এভাবে চেতবি না। তুই চেতার কাজ করলে চেতুম না। তোরে কি আমি কইছি ওর কাছে যেতে? কন্ট্রোল করতে পারিস না তো তাহলে মাঝপথে ছাইরা দিছি কেন? আমারে কি তোর ছোট মনে হয় নাকি দুর্বল মনে হয়? তুই কি ভাবস আমি পারুম না? আরে ব্যাপারটা এরকম না। তাহলে কি রকম? জোর করে কিছু করতে চাই না। জোর করে কিছু করতে চাই না তো তোর কাছে যায় কেন? হুদাই হুদাই আমার জ্বালাতন করস। এই একবার শ্যাম্পু একবার বরফ। শীতকালে শান্তিতে একটু ঘুমাই, তুই বেটা সেই শান্তিটুকুও কাইরা লস। এখন বরফ দিয়ে আমারে কষ্ট দিতেছোস। একটু সহ্য করে নিয়ে। মৃন্ময় চোখ বন্ধ করে বিড়বিড় করছিল এতক্ষণ এক মনে। উন্মুক্ত তরেন বারবার ভেসে আসছে চোখের সামনে। মেয়েটাকে ছেড়ে দিচ্ছে কেন বারবার সে? হাতে বরফগুলো এখন আর ঠান্ডা লাগছে না। রাত নামেছে, আশেপাশে আলো আছে, তবুও অন্ধকার। স্টেলাইটের হলুদ আলোয় ভেজা রাস্তার ওপর দূরে কোথাও কুকুরের ডাকে আবার থেমে যায়। মাঝে মাঝে ট্রাকের ভারী শব্দ শোনা যায়। তারপর আবার নীরবতা। জায়গাটা শহরের ভেতরে, পুরনো একটা গুদামঘর। উঁচু দেওয়ালে দেওয়ালের গায়ে ফাটল। ভেতরে ঢুকে স্যাঁতসেঁতে গন্ধ নাকে লাগে। লোহার পুরনো কাঠ জমে থাকে ধুলোয়। মেঝেতে ভাঙা কাঁচ ছড়িয়ে আছে। আলো কম, একটা মাত্র লম্ব ঝুলেছে ছাদের থেকে। বাতাসে দুটো দুটো লম্বা লম্বাটার মাঝে মাঝে আলো কমিয়ে দেয়, মাঝে মাঝে বাড়িয়ে দেয়। এক পাশে একটা ভারী কাঠের চেয়ার রাখা। সেই চেয়ারে বসে আছে ইমতিয়াজ খান। ইমতিয়াজ খানের বাসার ভঙ্গি খুব শান্ত। এক পায়ের উপর আরেক পা তুলে রেখেছে, পিঠটা চেয়ারের সাথে হেলানো। হাতে সিগারেট ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠেছে। মুখে কোনো ভাব নেই, চোখে দুটো অর্ধক খোলা। চেয়ারের সামনে একটু দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার হাত বাঁধা, জামাটা নোংরা ছেঁড়া, মুখে আতঙ্ক, চোখ ঘাম
চোখে ঘাম, সে বাঁকা আকুতি করেছে। আরও এক পাশে দাঁড়িয়ে আছে মৃন্ময়, চুপচাপ দাঁড়িয়ে, শরীর শক্ত, মুখে কোনো রাগ নেই, কোনো আবেগ নেই। সে হাত মুঠ করে আবার খুলল, নিঃশ্বাস ভারী কিন্তু নিয়ন্ত্রিত। সে চেয়ারে উঠে একবার তাকায় ইমতিয়াজ খান তার দিকে, তাকায় না, কিছু বলেও না। মৃন্ময় সামনে এগোয়, প্রথম ঘুষি হঠাৎ আসে, কোনো কথা নেই। লোকটার মুখ পাশ ফিরিয়ে যায়, দাঁত কঠোরতায় সে কেঁপে ওঠে। মেঝের ওপর থুতু পড়ে, রক্ত মেলানো। মৃন্ময় থামে না, আবারও ঘুষি, এবার প্লেট। লোকটা কুঁকড়ে যায়, শ্বাস আটকে আসে, সে হাঁপাতে থাকে, শব্দ করে নিঃশ্বাস নিতে চেষ্টা করে, হাত বাঁধা, সে কিছুই করতে পারছে না। চেয়ারে বসে থাকা ইমতিয়াজ খান ধোঁয়া ছাড়ে, ধোঁয়া অবলম্বের আলোয় পাক খায়। তিনি চোখ তুলে তাকায়, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন এই দৃশ্য তার কাছে নতুন কিছু না। মৃন্ময় আবার মরতে থাকে, ঘুষি লাথি প্রতিটা আঘাত হিসেব করে দেয়। সে জানে কোথায় মারলে বেশি ব্যথা লাগে, কিন্তু মৃত্যু আসে না। লোকটা মুখ বেয়ে রক্ত নামতে থাকে, মেঝেতে ফোঁটা ফোঁটা পড়ে। লোকটা এবার শব্দ করে কাঁদে, অস্পষ্ট কিছু বলে, ক্ষমা চায়, নাম ধরে ডাকে, কেউ শোনে না। ইমতিয়াজ খান পা নাড়ায়, চেয়ারটা কটমট শব্দ করে। এই ছোট শব্দটা ঘরের ভেতর ভারী হয়ে ওঠে। মৃন্ময় এক সেকেন্ডের জন্য থামে, সে আবার চেয়ারের ওদিকেই তাকায়। মৃন্ময় আবার শুরু করে, এবার সে লোকটার কলার ধরে টানে, মুখ কাছে আনে, চোখে চোখ রাখে। তার চোখে কোনো দ্বিধা নেই, শুধু একটা শেষ করা করা ছাড়া। সে লোকটার মাথা দেওয়ালে ঠুকে দেয়, একবার আরেকবার। দেওয়ালে রক্ত দাগে লোকটার হাঁটু ভেঙে যায়, সে মেঝেতে পড়ে যায়, হাটে বাঁধা থমকায়, শরীরটা কেমন বাঁকা হয়ে যায়। সে নড়াচড়া করে, কিন্তু উঠতে পারে না। মৃন্ময় নিচু হয়ে দাঁড়ায়, লাথি মারে পাঁজরে, পিঠে ঘাড়ের ভেতর শুয়ে আঘাতের শব্দ, হাঁপানোর শব্দ। ইমতিয়াজ যা সিগারেট শেষ করে, ছাই মেঝেতে ঝরিয়ে নেয়। তিনি তবুও কিছু বলে না, তার চুপ করে থাকা সবচেয়ে ভয়ঙ্কর। মৃন্ময় ঘামছে, কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ে, সে হাত দিয়ে মুছে মুছে নিঃশ্বাস নেয়। লোকটা তার দিকে, লোকটা নড়ছে, কিন্তু আগের মতো না। চোখে আধ খোলা, মুখে স্পষ্ট শব্দ। মৃন্ময় একটু পিছিয়ে যায়, মনে হয় সে থামবে কিছু। কিন্তু ইমতিয়াজ খান এবার চোখ তুলে তাকায়, সরাসরি। সেই দৃষ্টি খুব ছোট, কিন্তু ভারী। কোনো কথা নেই, তবু মৃন্ময় বোঝে। সে আবার সামনে এগোয়, লোকটার চুল ধরে মাথা তোলে, চোখের দিকে তাকায়। বলো বলো, মৃন্ময় নিচু গলায় বলে। লোকটা কিছু বলতে চেষ্টা করে, জিভ ভারী, শব্দ ভিজে আসে। মৃন্ময় অপেক্ষা করে না, সে আবার মারতে থাকে। এই মার ধীরে কিন্তু গভীর, এক একটা আঘাতের মাঝে সময় নেয়। চেয়ারে বসে থাকা ইমতিয়াজ খান এবার সামান্য নড়ে, পা নামায়, সামনে ঝুঁকে বসে। শেষ পর্যন্ত লোকটা আর প্রতিরোধ করে না, শুধু শ্বাস নেয়, শব্দ করে, চোখ বন্ধ করে রাখে, যেন অন্ধকারে লুকাতে চায়। মৃন্ময় থামিয়ে, সে সোজা হয়ে দাঁড়ায়, বুকটা ওঠানামা করছে। সে আবার চেয়ারের দিকে তাকায়, ইমতিয়াজ রাখা মাথা একটু নড়ে, খুব সামান্য, যেন কাজ করে শেষ। মৃন্ময় পিছিয়ে যায়, আর মানছে না। ঘরের ভেতর আবার নীরবতা আসে, শুধু লোকটার শ্বাসের শব্দ আর দূরে শহরের আওয়াজ। ইমতিয়াজ খান চেয়ারে হেলান দিয়ে বসেন, নতুন সিগারেট ধরেন, ধোঁয়া ছাড়েন। ওকে টুকরো টুকরো করে পার্সেল করে পাঠাও, রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরলে মৃন্ময়। রক্ত মোটেও নিজের নয়। রাত 12টা বাজে গেছে তখন। তরু ঘুমিয়ে গেছে, ভেতরে ঢুকলো, কিন্তু তার অবাক করে দেয় ওয়াশরুম থেকে। শুধু তোয়ালে পরে বেরোলো তরু, ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়েছে। রুমের রক্তিম ডিক লাইটে আলোতে দুজন দুজনকে দেখে যেন আকাশ থেকে পড়ে। তরু পিছিয়ে গেল এক পা। সে ভেবেছিল মৃন্ময় রাতে ফিরবে না। অদ্ভুত অস্বস্তিতে সে এত রাতে শাওয়ার নিয়েছে, কিন্তু এই সময় মৃন্ময়ের সামনে দেখে ভূত দেখানোর মতো চমকে উঠেছে। মৃন্ময়ের সৃষ্টি স্থির হলো তরুর দিকে। এই মেয়ে, এত রাতে শাওয়ার নিয়েছো কেন? ডিম লাইটে আলোয় তরুকে দেখে মৃন্ময় ঢোক গেল, চুম্বকের মতো টানছে তরুর কাছে। এখন মৃন্ময় ধীরে পায়ে এগিয়ে দেখলো, দেওয়ালের দুদিকে দুই হাত রেখে দাঁড়ালো তরু, ঠিক তার দুই হাতের মাঝে। মৃন্ময় তাকালো মুখের প্রাণে, ভেজা চুল থেকে পানি ধীরে ধীরে কপাল বিয়ে নিচে নামছে, একে একে নাম, ঠোঁট
বেয়ে গলা নামিয়ে পানি ফোঁটাগুলো একসময় গলা বেয়ে তোয়ালের ভেতর চলে গেল। সেটা দেখে জোরে একটা শ্বাস নিল মৃন্ময়। এত রাতে শাওয়ার, এমনি তুলতুলিয়ে বলল তরুণ। কি হবে এখন সে আরেকটা বুঝে গেল। মৃন্ময় বুঝলো, মাথার কাছে মুখটা এনে বলল, শ্যাম্পু করেছে? হুঁ। তরুকে নিজের সাথে লেপ্টে নিল মৃন্ময়। এতক্ষণে শান্ত তরু এখন ছটফট করতে শুরু করলো নিজেকে সারানোর জন্য, কিন্তু মৃন্ময় কোনোভাবেই ছাড়লেন না। সে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তাকে। ওয়াশরুমে ঢুকে গেল তরুর ওভাবেই ঝাপটে ধরে। এই মুহূর্তে সে ওয়াশরুমের আলোয় তরু দেখতে পেল মৃন্ময়ের সাদা শার্টে লেগে থাকা রক্ত। সে আঁতকে উঠল। রক্ত? আমার না। তাহলে কার? জবাব পেল না তরু। আর কারো রক্ত মানে? সে আবারও কিছু বলতে যাবে, তার আগেই মৃন্ময় তার ঠোঁটে ঠোঁট বসালো। এলোমেলো হয়ে গেল হাতের ছোঁয়ায়। দুজনে ভিজে একই সাথে। তরু পারছে না নিজেকে ছাড়তে। একটু নড়লেই মৃন্ময়ের দাঁত বসে যাচ্ছে ছোটে। তরুকে ঘুরিয়ে দিল মৃন্ময়। সামনের আয়নায় তরু দেখতে পেল নিজেকে। পিছন থেকে মৃন্ময় তার ঘাড়ে মুখ ডুবিয়েছে। কখন যেন শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। চোখে পলকেই তার টাওয়ালের টাও সরে গেল। আয়নার এই দৃশ্য দেখে তরু তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলেছে। নিঃশব্দে বেগ বেড়ে গেছে তার। মৃন্ময় এবার তাকালো মীরাবের। কি সুন্দর নিখুঁত একজন। নীরাকে দেখা যাচ্ছে তার চোখে আসলেই নিখুঁত। চোখ বন্ধ করে আছে সেই নারী। মৃন্ময় হাসলো। হাত দুটো শুয়ে দেখতে শুরু করলো সে নিখুঁত নারীর সেন্সিটিভ পার্টগুলো। তার প্রতিটা ছোঁয়ায় তরু কেঁপে উঠেছে। বাধা দেওয়ার চেষ্টা মেয়েটার যেন পাগল হয়ে যাচ্ছে। বের বেপ এরা এত পারফেক্ট কিভাবে? হাতের মাঝে যেই সুখ সুখ লাগছে। তরুর কানে কাছে ফিসফিসিয়ে বলল। উন্মুক্ত তরুর শরীর প্রতিটা কোনায় শুয়ে দিচ্ছে সে। তরু আর সহ্য করতে পারল না। ধাক্কা দিয়ে সরে গেল। ফুপিয়ে কেঁদে উঠল। মৃন্ময় একটানে আবার তাকে নিয়ে কাছে নিয়ে এলো। এতক্ষণে নিজের নরম মৃন্ময়কে রাগানোর জন্য তরু এই একটা পদক্ষেপ যথেষ্ট ছিল। শক্ত করে পেটে চেপে ধরে মৃন্ময় আবারও হাতে গলায়। আজ আমার হয়ে যাবে পাখি। কষ্ট হচ্ছে? দেখ, তোর জন্য পাগল হয়ে গেছে তরু। গলায় মুখ ঘষতে ঘষতে বলল তরু। মৃন্ময়ের কথা মনে বুঝতে পারলো না। মা মানে? বুঝতে পারছে না তুমি? দেখো কেমন হার্ট হয়ে গেছো। বলতে বলতে কল্পনার বাইরে একটা কাজ করে বসলো মৃন্ময়। সত্যি সত্যি তরু চোখ বন্ধ করে ফেলল। জোরে চিৎকার করে উঠল নায়ানা। তার চিৎকার ঘুরে ফিরে তার কানেই এলো, বাজলো। বাথটাবের শক্ত করে জড়িয়ে ধরেছে তার মৃন্ময়। তরু কিল ঘুষি মারতে থাকলো তাকে, কিন্তু আজকে কোনোভাবে থামছে না। মৃন্ময় তরুর দুই গাল শক্ত করে চেপে ধরলো। শান্ত হও পাখি, শান্ত হও। ছাড়ুন, আপনি আমাকে ছাড়ুন। সম্ভব না। ছটফট করছিল তরু। তখনই পানির নিচে হাতে কিছু একটা লাগাতেই আটকে উঠল। সাপ ও লিট মৃন্ময়। কি মৃন্ময় তরুর কানের কাছে মুখ নিল। একই সাথে তরুকে টেনে নিজের কোলে নিয়ে এলো। ছোট মিয়া বলতে বলতে কোনো রকম প্রস্তুত ছাড়াই মৃন্ময় তরুকে আপন করে নিল। ঠোঁট দিয়ে চেপে ধরলো তরুর ঠোঁটে। আটকে ফেললো ওর চিৎকার। স্থির হ পাখি, আর একটু। ভেতর রাতের দিকে বাথটাবে গা ছেড়ে দিয়ে সে মৃন্ময়। চোখ বন্ধ। ঠান্ডার সময় যে কোনো পানি ঠান্ডা থাকার কথা ছিল, সেখানে পানি আজ গরম। তার উপরে সেন্সলেস অবস্থায় আছে তরু। মৃন্ময় আলতো হাতে তার চুল বুলিয়ে দিচ্ছে। সরি পাখি, অনেক বেশি ব্যথা দিয়েছি তাই না? বাট ফাইনালি তুমি আমার হলে। হয়তো বা জোর করে, তবুও তুমি আমার হলে। এতদিন যে অপেক্ষা করেছি, যে রাতগুলো নিজের সঙ্গে যুদ্ধ করেছি, সেগুলো শেষ আজ। তুমি জানো না তোমাকে পাওয়ার জন্য আমি কতটা একা ছিলাম, কতটা ভেঙে পড়েছিলাম। সবাই বলেছিল ছেড়ে দিতে, বলেছিলাম ভালোবাসা জোর করে হয় না, কিন্তু আমি শুনেছি, আমি শুধু তোমাকেই চেয়েছি। শুধু না থাকলে আমার জীবনটা ফাঁকা লাগতো। প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হতো কিছু একটা নেই। আজ সেই নেইটা পূর্ণ হয়েছে। তুমি চাইলে এটাকে জোর বলো, চাইলে স্বার্থপরতা বলো, কিন্তু আমার কাছে তুমি বাঁচার একমাত্র উপায়। আমি হারাতে জানি না তরু, বিশেষ করে তোমার ক্ষেত্রে না। তুমি হয়তো আজ আমাকে ঘৃণা করেছো, আমি তোমাকে ছাড়া অন্য কোনো গল্প কল্পনাও করতে পারি না। আজ তুমি আমার, এই সত্যটা আমি ছাড়বো না। তুমি চুপ করে থাকলেও, তুমি কাঁদলেও আমি নিঃশ্বাস
বিশ্বাস করি সময়ের সাথে সাথে তুমি আমার হাতটাও ধরবে। তরুর কপালে আলতো করে চুমু দিয়ে মৃন্ময় কোলে নিয়ে নেমে এলো বাথ ট্যাব ট্যাব থেকে। টাওয়ালে জড়িয়ে নিল মেয়েটা সেন্সলেস। সে কি এতটাও হার্ড হয়ে গিয়েছিল? দুজনের শরীর মুছে বিছানায় শুয়ে পড়ল তরুকে জড়িয়ে। ব্ল্যাক কেস্ট ভেতর নিজের নগ্ন শরীর জড়িয়ে নিল তরুর নগ্ন শরীরখানা। আবার জ্বালাচ্ছিলিস তুই। তোর জন্য ওকে কষ্ট দিলাম। তুই ফের আমার ভার্জিন বউটা এভাবে শুলে শুনে জ্বালাবো না। আমার ইচ্ছে আমি আমার বউকে নিয়ে যেতাম। মন চাই শুভ। আমারও ইচ্ছে যখন মন চায় খোঁচাবো। ব্যাপারটা এমন হয়ে গেল না। সাপকে দৌড়ানি দেওয়ার পর বলিস গর্তে ঢুকিস না। মিরময় চুপ হয়ে গেল না। এভাবে থাকা যাবে না। সে ইয়ান ভয়েসটাই মানলো। তরুকে নিয়ে সাথে মিশিয়ে ফেললো। রাখলো না সামান্য ফাঁকাটুকু নিজেদের মাঝে। হুঁশ নড়ে না। পাখি ব্যথা কোঁকড়িয়ে ওঠে তরু স্থির হয়ে গেল। মৃন্ময়ের বাহুডোরা আবদ্ধ সে। চোখ মুখে রাগ ঘৃণা স্পষ্ট। তাকে নড়তে দেখে ঘুমে চোখে কথাটা বলল মৃন্ময়। দম বন্ধ হয়ে আসছে তরুর। এতটাই শক্ত করে ধরে রেখেছে মৃন্ময়। সারুন কি চান? যা ছিল সব কিছুই তো নিয়ে নিয়েছেন। এখনো অনেক কিছুই নেওয়া বাকি। চোখ খুলল মৃন্ময়। রোদের আলোয় জল জল করতে থাকা তরুর মুখে তাকালো। ঠোঁটের কোণে কেটে গেছে বললে ভুল হবে। মৃন্ময় কামড়িয়েছে। ফুলে আসছে ঠোঁট জোড়া। তরুর মুখ ফিসফিসিয়ে নিল তার থেকে। মৃন্ময় হাসলো। তরু মৃন্ময়ের বুকে দুই হাত রেখে ঠোঁট সরাতে চাইলো। ঠিক তখনই সে অন্য কিছু আবিষ্কার করলো। তীব্র ব্যথায় চোখ মুখ ফিসকে ফেললো। তাকালো সামনে থাকা বেয়াদব লোকটার দিকে। কতবার কটাস হয়ে এরকম কাজ করে বেরোবে? করুন করুন ওটাকে কোনটাকে? কিছু না বোঝার ভান করে বলল মৃন্ময়। তেলে বেগুনে জ্বলে ওঠে তরু। কষ্টে হচ্ছে আমার। বের করুন প্লিজ। কি বের করব প্লিজ? কষ্ট হচ্ছে। সারা রাত তখন তো আমি ঘুম থেকে গেলাম তরুর। সে মৃন্ময়ের কথার সাথে তাল মিলিয়ে কথা বলেনি। নিজের গালেই থাপ্পড় মারতে ইচ্ছে হলো ওর। এবার অনেকটাই রেগেই বলল, বের করুন আপনার ওই বেয়াদবটাকে। ব্যথা ব্যথায় মরে যাচ্ছি আমি। সারা রাত জ্বালিয়েও স্বাদ মেটেনি। আমার ঘুমে সুযোগ নিয়ে মৃন্ময় নিজের ঠোঁট কামড়ে হাসলো। তরুণ হয়তো ব্যথায় ভাবতে পারছে না কি থেকে কি বলেছে। যদি না বের করিস কেটে দেব। চোখগুলো বড় বড় করে তাকালো মৃন্ময়। এটাই বড় করে যে মনে হচ্ছে এক্ষুনি কোর্ট থেকে চোখ দুটো বেরিয়ে এসে ফুটবল খেলবে। তরুকে ধরে থাকা হাত দুটো ঢিলে হয়ে গেছে। তরু চোখ মুখ ফুলে ওঠার রাগ তাকে একটু হলেও ভয় পেতে বাধ্য করলো। মুহূর্তে মৃন্ময়ের ভাসিয়ে নিয়ে গেল কল্পনার রাজ্যে, যেখানে ছোট মিয়া সারা মৃন্ময় আর সামনে তরু হাত নিয়ে দাঁড়িয়ে আছে তার ছোট মিয়াকে। কি করুণ দৃশ্য! মৃন্ময় ঢোক গিলে আস্তে করে সরে গেল। তরুণের সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। চাদর দিয়ে দেখে ফেললো নিজেকে। আপনি আস্ত একটা আন্ডার অ্যানাকোন্ডা। শুধু আমি। আর ওটা কথা শেষ করে পারল না মৃন্ময়। তার আগে তরুণ চুপ বলে চিৎকার করে উঠল, আমি ভাবতেই পারছি না আপনার মতো একটা মানুষকে ভালোবেসেছিলাম আমি। মৃন্ময় ঝুঁকে এলো। ভালোবেসেছিলা? মৃন্ময়ের চোখ মুখে কিছু একটা চকচক করে উঠল। বিছানার চারপাশ জুড়ে এক ভারী নীরবতা। জানালার পর্দাগুলো সামান্য বাতাসে কাঁপছে। আর ঘরের ভেতর হালকা নিচে আলোয় মৃন্ময়ের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তরু বিছানায় বসেছিল। তার চোখ মুখে একরাশ অবজ্ঞা আর জেদ। কিন্তু মৃন্ময়ের ওই আপত্তিক ঝুঁকে আসা আর চোখের ওই অদ্ভুত চাহনি দেখে তরু মুহূর্তের জন্য থমকে গেল। মৃন্ময়ের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি, কিন্তু চোখে বিষ আর ক্রোধের মিশ্রণ। সে আবারও নিচু স্বরে আওড়ালো, ভালোবেসেছিলে? সত্যি কি তাই? তরু বুঝতে পারলো কথাটি বলে সে এক চরম সত্যিটাকে খুঁচিয়ে বের করে এনেছে। অতীত সে সত্যি মৃন্ময়কে ভালোবেসেছিল, কিন্তু আর সেই ভালোবাসা ঘৃণায় চাদরে ঢাকা। মৃন্ময় যখন তার খুব কাছে, তখন তার গায়ে সুবাস আর চোখের নীরবতা তীব্র তরুকে দিশেহারা করে দিচ্ছিল। সে চাইল না নিজের দুর্বলতা প্রকাশ করতে। কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তরু তার শরীর কিছুটা সরিয়ে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে সরাসরি মৃন্ময়ের চোখের দিকে না তাকিয়ে ঘরে কোনায় ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে বলল, অহেতু অহেতু পুরনো
কাসুন্দি ঘেঁষে লাভ নেই, মৃন্ময় কিন্তু এক চুলও নড়ল না। সে আগের মতোই ঝুঁকে থেকে তরুর কপালে লেপ্টে থাকা কয়েকটা চুল সরিয়ে দিতে দিতে বলল, বলো, ভালোবেসেছিলে, তাহলে চলে গেলে কেন? তরু এবার হাঁটু একটু চিৎকার করে উঠল। আমি তখন চলে গিয়েছিলাম কারণ আপনার সাথে থাকা সম্ভব ছিল না। আর এখন আপনি আমাকে জোর করে বিয়ে করে এই ঘরে আটকে রেখেছেন। এটাকে ভালোবাসা বলে না, এটাকে জেদ। মৃন্ময় অট্টহাসি হেসে উঠল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল অধিকারবোধের এক তীব্র অফস্কাল। যে দিশই, তুমি তো আমার কাছে ফিরতে চাওনি, আমি তোমাকে ফিরে এনেছি। এখন এই বিছানায়, এই ঘরে তুমি আমার স্ত্রী। এই সত্যটা কি অস্বীকার করতে পারবে? তোর চুপ করে গেল। তার মনে পড়ে গেছে সেই দিনগুলোর কথা, যখন মৃন্ময় তার জন্য পাগল ছিল। কিন্তু মৃন্ময়ের অতিরিক্ত অধিকার বোধ আর সন্দেহ প্রতারণার সম্পর্ক দম বন্ধ করে দিয়েছিল। তরু সহ্য করতে না পেরে একদিন সব মায়া কাটিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিল। ভেবেছিল মুক্তি পেয়েছে, কিন্তু মৃন্ময় তাকে খুঁজে বের করেছে। তার প্রভাব, প্রতিপত্তি আর জেদ দিয়ে তরুকে বাধ্য করেছে এই অসমাপ্তি বিয়েতে পারবো। ভালোবাসা, যে মানুষটা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাকে আমি ঘৃণা করি। আমাকে আপনি আমাকে শরীর দিয়ে শাসন করতে পারেন, কিন্তু মন দিয়ে নয়। মৃন্ময় এবার বিছানা তরুর ঠিক পাশে বসে পড়ল। তার গলার স্বর হঠাৎ খুব নুসে হয়ে গেল। মন, মন তো তুমি অনেক আগেই আমায় দিয়েছিলে। আমি শুধু সেই আমানতটাই ফেরত নিয়েছি। তরুর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মৃন্ময়ের এই রূপটা তার বড় চেনা। সে জানে মৃন্ময় মানুষটা যেমন নিষ্ঠুর হতে পারে, তেমনি তার ভালোবাসার তীব্রতা ও প্রলয়ঙ্কারী। তরু বিছানার চাদরটা শক্ত করে চেপে ধরল। তাহলে কেন আমাকে শান্তি দিচ্ছেন না? কেন জোর করে বদ্ধ বেঁধে রাখলেন? কোনো উত্তর মিলল না। দুজনেই নীরব। চলো, ফ্রেশ হয়ে নেব। মুখ তুলে তাকালো তরু। মৃন্ময় ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে শুধু একটা ট্রায়েল। তরু ভিতর থেকে কিছু তিক্ত কথা যেন বেরিয়ে আসতে চলছে। তরুকে পাজা কোলে করে কোলে তুলে নিল। মেয়েটা যে হাঁটতে পারে না বুঝে গেছে সে। হাঁটতে পারার মতো অবস্থাতেই রাখেনি। মৃন্ময় কোনো কথা বলার সুযোগ না দিয়ে তরুকে সোজা তাকে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তরুর শরীরটা যেন অবশ হয়ে আসছে। ঘৃণা নাকি অভিমানে সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। বুকের ভেতরে ধামাচাপা দেওয়া কষ্টগুলো দলা পাকিয়ে গলার কাছে উঠে আসছে। ওয়াশরুমের ভেতর ঢুকে মৃন্ময় খুব সাধারণভাবে তরুকে বেসিনের সামনে মার্বেল স্ল্যাবটার ওপর বসিয়ে দিল। পাথরের ঠান্ডা স্পর্শ পেতেই তরু শিউরে উঠে নড়াচড়ে বসলো। মৃন্ময় জলের কলটা ছেড়ে দিয়ে তরুর মুখের দিকে তাকালো। কিছুক্ষণ আগে সেই বাঁকা হাসি এখন আর নেই। সেখানে এখন অদ্ভুত এক গম্ভীর্য। সে আয়নার দিকে তাকিয়ে তরুর জন্য ব্রাশের পোস্ট লাগিয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, রাগ বা অভিমান যা করার সুস্থ হয়ে করো, এখন ফ্রেশ হয়ে নাও। তরু চোখ সরিয়ে নিল। তার খুব ইচ্ছে করলো চিৎকার করে কিছু বলতে, কিন্তু শরীর এতটাই দুর্বল যে সামান্য প্রতিবাদ করার শক্তিটুকুও পাচ্ছে না। সে অফুরন্ত স্বরে শুধু বলল, আপনি যান এখান থেকে। মৃন্ময় হাসলো। তরুর থুতনি উঁচু করে ধরলো। নেক্সট টাইম ড্রাগস চকলেট দিয়ে তোমাকে টেস্ট করব বেবি। তরুর মন বলল, এক্ষুনি মেইন দরজা বরাবর একটা লাথি মারবো ওকে। সাথে সাথে আবার কোনোদিন সুযোগ পেলে আপনার ওই বেয়াদবটাকে কেটে গাছে ঝুলিয়ে রাখবো। বিড়বিড় করে বলেছে তরু। জলে চোখ খুলতে পারছে না। কথা স্পষ্ট না, যেন নিজের সঙ্গে কথা বলেছে। জ্বরের ঘোরে শব্দগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কিন্তু কথার ভেতরে রাগ স্পষ্ট। মৃন্ময় তার পাশে বসে কানের কাছে মুখ নিয়ে আসে। মাত্রই ওয়াশরুম থেকে এনে পেইন কিলার খাইয়ে শুয়ে দিয়েছিল তরুকে। কিছুক্ষণের মধ্যে জ্বর উঠে গেছে। ঠান্ডা পুরো একটাতে পানিতে থাকতে জ্বর আসবে না। তরু এমন উল্টাপাল্টা কথা শুনে ভ্রু কুঁচকে যায় মৃন্ময়। তরুর মুখ থেকে আবার অসংগত কথা বেরোচ্ছে। এই মেয়েটা তো সাধারণ এমন নয়, সহজ শান্ত, খুব খুশি হিসেবে করেছে বলে আজ জ্বরের ঘরে যেন অন্য কোনো কথা বলেছে। মৃন্ময় হালকা হেসে জিজ্ঞেস করলো, তাহলে তোমার ভবিষ্যৎ কি হবে? উত্তর আসে সঙ্গে সঙ্গে, কোনো থামাথামি নেই। ভবিষ্যৎ মায়ের বাপ রামদা চিনে? রামদা? রামদা
লাইক সিরিয়াসলি, গ্রামের দিকে যেটা দিয়ে গাছ কাটা হয়, বাঁশ দেওয়া হয়, সেই কথা বলেছে তরু। শুধু বলছে না, ব্যবহার করার কথাও বলছে। মৃন্ময় ঢোক গিলে আলগোছে সরে গেল তরুর থেকে। বাইরে বারুক অপেক্ষা করছে, বেরোতে হবে তাকে। কিন্তু এ জ্বরে রেখে যাওয়া কিভাবে? মৃন্ময় কিছুক্ষণের জন্য কিংবদন্তিমূলক হয়ে রইল। তরু আবার অঘরে ঘুমিয়ে পড়েছে। মৃন্ময় বুঝতে পারছে না এই শান্ত মেয়েটার ভেতরে এত জেদ আর রাগ কোথায় লুকিয়েছিল। বাইরে থেকে বারুদের অস্থির গলা শোনা যাচ্ছে। মৃন্ময় দেরি হয়ে যাচ্ছে, গাড়ি রেডি। মৃন্ময় উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। বারুদকে দেখেরা ইশারা চুপ করতে বলে ফিসফিস করে বলল, তরুর অবস্থা ভালো না। জ্বরে ঘরে ও উল্টেপাল্টা বকছে। ওকে এই অবস্থায় ফেলে যাওয়া ঠিক হবে না। বারুদ ভ্রু কুঁচকে ভেতরে উকি দিয়ে দেখলো। তারপর নিচু স্বরে বলল, কিন্তু আমাদের যেতে হবে। মিটিংটা মিস করলে সব ভেঙে যাবে। মৃন্ময় একবার ফিরে তাকালো তরুর দিকে। তরু এখনো ঘুমিয়ে ঘরে হাত দিয়ে যেন কাউকে আটকানোর চেষ্টা করেছে। মৃন্ময় দীর্ঘশ্বাস ফেলে বারুদকে বলল, তুই যা, আমি আসছি। তবে আগে ডাক্তারের সাথে কথা বলে আসি। ওর জ্বর ওষুধের ড্রেস পরানো দরকার কিনা জানা দরকার। সে পকেট থেকে ফোন বের করে ডক্টরের নাম্বারে ডায়াল করে যাবে। ঠিক তখনই তরু ঘুমের ঘরে আবার বলে উঠল, পালাতে পারবো না। পালানোর জায়গা নেই। মৃন্ময় কিছু বুঝে ওঠার আগেই তরু চোখ খুলল। দু কদম মৃন্ময় টেনে নিল। তাল সামলাতে না পেরেই ও উপরে পড়ল। অপমান সহ্য বেড়ে গেছে তাই। কার আমার কথা উঠবোস করতে আর এখন আমাকে কষ্ট দেয়। দাঁত ভেঙে দেবো এক। সেজন্যই কি নাকানি চুবানি খাইয়েছি তরু তাকে। সেই দিন ছিল বছরের সবচেয়ে গরম দিন। তাপমাত্রা প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস। তরুণ সাথে লঞ্চ ডেট ছিল। মৃন্ময় তার দামি রোসাল রয়েল নিয়ে বের হয়েছিল ঠিকই, কিন্তু মাঝপথে হুট করে তার এক বিদেশি ক্লায়েন্ট কল আসে। সেই কল রিসিভ করে কথা বলতে বলতে মাত্র 5 মিনিট দেরি করে ফেলে সে। মৃন্ময় যখন পৌঁছালো তখন দেখলো তরু রাস্তার ধারে কড়া রোদে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ লাল হয়ে গেছে রাগে। মৃন্ময় গাড়ি থেকে নেমে সরি বলার আগে তরু হাত তুলে থামিয়ে দিল। তরু শান্ত গলায় বলল, মৃন্ময় আরবাদ খান, আপনার 5 মিনিটের দাম কি? যদি 5 কোটি টাকা হয় তবে আমার এই 5 মিনিটের রোদে পোড়ার দাম আপনার পুরো সম্পত্তি দিয়েও শোধ হবে না। এখন ওই যে সামনে ইলেকট্রনিক্স পোলটা দেখছেন, ওখানে গিয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন। আমি যতক্ষণ আইসক্রিম খেয়ে ফিরছি না, আপনি এক চুলো নড়বেন না। মৃন্ময় আকাশ থেকে পড়লো, তরু আমি, মানুষ দেখছে তো? তরু চোখ বড় বড় করে বলল, মানুষ দেখছে? তাহলে তো আরও ভালো। সবাই জানুক যে সময় জ্ঞান না থাকলেও প্রভাবশালী হয়েও লাভ নেই। যান, নাকি দাঁত ভেঙে দেব। মৃন্ময় অসহায় হাতের মতোই তপ্ত রোদে পোলা পোলটার পাশে গিয়ে দাঁড়ালো। তবে বডিগার্ডটাও আড়াল থেকে মুখ চেপে হাসছে। পুরো 20 মিনিট তরু তাকে রোদে দাঁড় করিয়ে রেখে নিজের আয়েশ করে এসিতে বসে আইসক্রিম খেলো। শেষে মৃন্ময়ের মুখ যখন টমেটোর মতো লাল হয়ে গেছে তখন তরু এসে বলল, বেয়াদব, এবার থেকে মিটিং করবেন ঘড়ি দেখে, আর আমার কাছে আসবেন সময়ের আগে। চলবে এবার। সেই স্মৃতি মনে আসতে মৃন্ময় বর্তমান ফিরে এলো। সামনে তরু এখনো রেগে ফুঁসেছে। তরু গর্জে উঠল, কি হলো? চোখ বড় বড় করে কি ভাবছেন? ওই যে রোদে দাঁড় করিয়ে রেখেছিলাম, সেটা শোধ তুলেছেন এখন আমাকে কষ্ট দিয়ে। আপনার সাহস তো কম না। বলতে বলতে তরু মৃন্ময়ের নিচে ফেলের ওপর উঠে বসলো। 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো তার গাল। মৃন্ময় হতবাক হয়ে চোখে চেয়ে রইল। এই ঠোঁট দিয়ে তা আমাকে কামড়াচ্ছে তাই না? মৃন্ময় আমতা আমতা করে বলল, হ্যাঁ। হ্যাঁ চুপ। তরুণ কামড়ে ধরলো মৃন্ময়ের নিচের ঠোঁট। এটা জোরে, যেন মনে হচ্ছিল এক্ষুনি ছিঁড়ে যাবে। কিন্তু তার এই কামড়ে কি তার মৃন্ময়ের কিছু হলো? উল্টো সে মজাই নিচ্ছিল ওর এহেন উল্টাপাল্টা কাজে। কয়েক মিনিট পর ছাড়লো তরু। তরুর শরীর কাঁপছে, কিন্তু ক্রোধে কাঁপছে। শার্ট খুলুন, সব খুলুন, তোমার হাত নেই আছে তাহলে নিজে খুলুন, নিচ্ছেন না কেন? উস্কো দিতে শুরু করলো তরুকে মৃন্ময়। তরু রেগেও নিজের থেকে টেনে টেনে শার্ট খুলে নিল। এখানে এখানে ব্যথা দিয়েছেন আমাকে। হ্যাঁ তো, আমিও দেব। দেওয়ার মতো নেই তো কিছুই। আছে তো। 2 হাত মৃন্ময়ের চেপটে 2 দিকে ইশারা করলো। ঠোঁট কামড়ে হাসলো মৃন্ময়। তরু রেগে গেল ওকে হাসতে দেখে। হাত দুখানা রাখলো বুকে। এ- নখ বসিয়ে দিচ্ছে তরু। মৃন্ময়ের হাসি থেমে গেল। রক্ত বের করে না ছাড়বে নাকি? এ কেমন জুলুম! মৃন্ময় এটা 1000 বার করতে পারে তরুণের সাথে, কিন্তু তরুণ কেন করবে? ছাড়ো না, ছাড়ো না। আচ্ছা, এগুলো এত কি ছোট কেন? হেপ বিকেমস প্রশ্ন। মানুষের আবার কেমন থাকে, একটু বড় হলে অসুবিধা হতো। তরুণ চালিয়ে যাচ্ছে তার কাজ। হাতে শক্তি বাড়াচ্ছে, তবুও একটু ব্যথা দিতে পারছে না। এদিক তার এসব কাজে ধীরে ধীরে
কন্ট্রোলেন্স হয়ে পড়েছে মৃন্ময়। ঠোঁট কামড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তরু যার শরীরের কন্ডিশন তাতে কিছু করতে চাইছে না। তরু তো তাকে নিয়ন্ত্রণে থাকতে দিচ্ছে না। এটাকে খুনুন প্যান্টের দিকে ইশারা করে বলল তরু। চমকে উঠে বসলো মৃন্ময়। কি ধুর, নিজের কাজে নিজে করুন তরু। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছিল সেই দিকে। চোখের দৃষ্টি বলে নিচ্ছে কিছু একটা হতে চলেছে। হাত উঁচু করে তরু। মৃন্ময় সেদিকে তাকালো। ফল কাটা ছুরিটা তরুর হাতে। বেডসাইড টেবিলের দিকে তাকালো। সেখানে ফলের মধ্যে ছুরিটা নেই। এবার কোথায় পালাবে মিস্টার মৃন্ময় অ্যান্ড লিটন মৃন্ময়? শয়তানি হেসে তরুর একবার ছোট মিয়া আরেকবার মৃন্ময়ের দিকে তাকালো। বোঝা বোঝা যাচ্ছে টার্গেট ছোট মিয়া। মৃন্ময় চিৎকার করে উঠল। তার আত্মা বেরিয়ে যাবে যে শরীর থেকে। নাই নাই, ছেড়ে দিন আমাকে বলছি, ভদ্রলোকের মতো। ওকে কাটতে দিন। বেডে দুই দিকে দুই হাত শক্ত করে বাঁধা তরু। চোখ মুখে সে কি রাগ, বাঘিনীর মতো ফুঁসছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে মৃন্ময়। মাত্রই যে দম বন্ধ হচ্ছিল, একটুর জন্য বেঁচে গেছে। ঠিক সময় ছুরিটা ধরে ফেললো। আজকে নিশ্চয় তার সব থেকে কাছের বন্ধু সবসঙ্গী ছোট মিয়া ইয়াক্কা বুড়ো হয়ে যাবে তরুর হাতে। হাত খুলে দিন আমার। ওকে আজকেই মেরে ফেলবো। ওকে দিয়ে ঠান্ডা ব্যাডমিন্টন খেলবো আমি। এক পাশে আপনি থাকবেন, আরেক পাশে আমি। যতক্ষণ শরীর ঘেমে না যাচ্ছে ততক্ষণ। আমাদের খেলা হবে, বাচ্চাদের নিয়ে আসবো, ওরা খেলবে। তাতেও যদি আস্ত থাকে তাহলে আগুন পুড়িয়ে কাবাব বানিয়ে বিড়ালে খাওয়াবো। কি বলা উচিত মৃন্ময়ের? কোনো স্বাভাবিক মানুষ এসব চিন্তা ভাবনা নিশ্চয় মাথাতেও আনতে পারে না। কি তরু, সে কি আদৌ মানুষের মধ্যে পড়ে? হুঁ, কি বলছে এসব? মাথা তার কেটে গেছে। আমার মুখ আমি ইচ্ছে করে বলবো। আপনি খুলে দিন আমার হাত। বেয়াদবটা আজকে আমি চাঁদের দেশে পাঠাবো। দুঃখ শেয়ার করা সাথীকে নিয়ে এসব আর সহ্য করা যাচ্ছে না। মৃন্ময় উঠে দাঁড়ালো। জ্বর হলে যে কেউ এমন উদ্ভট আচরণ করে জানা ছিল না তার। এদিকে পকেট থেকে পরের দিন এখনো মেয়েটা। মৃন্ময় দ্রুত বেডসাইড ড্রয়ার খুলে একটা টেপ বের করলো। তরুর কাছে এসে মুখ লাগিয়ে দিল। ছটফট শুরু করলো তরু। মৃন্ময় তাকালো আর তার দিকে। ঘর থেকে বেরিয়ে কিচেনে চলে গেল। এই মেয়েটার পাগলামি স্বভাব তার প্রেমে পড়তে বাধ্য করেছিল। মিটি মিটি হাসছে মৃন্ময়। সে কি আবারও প্রেমে পড়েছে? তার কঠিন সময় ছেড়ে যাওয়ার মেয়েটা প্রেমে কিভাবে পড়তে পারে সে? বাবা মায়ের মারা যাওয়ার পর দিনটা মনে পড়তে চোয়াল শক্ত হয়ে এলো তার। কিছু সময়ের জন্য বেরিয়ে গেল তার স্বভাবসবল গম্ভীর সত্তা থেকে। আবারও তোর মাথা চারা দিয়ে উঠল। তোরের প্রতি ক্ষেপটা মাথা জোরে বসলো। নিজেকে সামলে রান্নার মন দিল সে। সে ফ্রিজ খুললো। ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। ভেতরে তেমন কিছুই নেই। দুধ আছে আধা লিটারের মতো, একটা ডিম, কিছু সবজি আর ওটন্সের প্যাকেট। ঠিক আছে, ওইটাই যথেষ্ট। হালকা পেট ভরবে, জ্বরের শরীরেও ভালো যাবে। কাউন্টার প্লেট ওসবে প্যাকেট রাখলো সে। চুলা জ্বালিয়ে একটা ছোট সসপ্যান বসালো। আগুনটা মাঝারি রাখলো। বেশি হলে দুধে ফেটে যাবে, কম হলে রান্না হতে দেরি। সে দুধ ঢাললো প্যানে। সাদা দুধ ধীরে ধীরে প্যানের তলায় ঢেলে ফেললো। দুধ গরম হওয়ার অপেক্ষায় সে কঠিন খুন্তি তুলে নিল। এই খুন্তিটা পুরনো, এক পাশে একটু পোড়ার দাগ। মা মারা যাওয়ার আগে এটা খুন্তি নাড়তেন। মৃন্ময় সেই বদলায়নি, বদলাতে ইচ্ছেও হয়নি কোনো দিন। দুধ গরম করতে শুরু করেছে। ছোট ছোট বুদবুদ উঠেছে প্যানে। ধারা ঘেঁষে মৃন্ময় এক কাপ ওমরস প্রেমে নিল। তরু কি দুধে রান্না করা ওটমস খায়? হ্যাঁ খায়, কিন্তু লবণ কম হতে হবে। সে ধীরে ধীরে ওটমসটা ঢাললো। ঢালার সঙ্গে সঙ্গে দুধের রং বদলে গেল, ঘন হতে শুরু করলো। খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে লাগলো, নিচে যে না ধরে যায়। চুলোর পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মাথার ভেতর ছবির মতো ভেসে উঠল তরুর মুখ। মৃন্ময় লবণের কৌটা খুললো। দুই আঙুল অল্প করে লবণ নিল, প্যানে ছিটিয়ে দিল, নাড়লো। গন্ধ বদলালো। দুধ আর স্বাদের গন্ধে হালকা নোনা ভাব। কয়েকটা বাদাম ছুঁড়ে চেপে ধরলো। এই শব্দটা তার ভালো লাগে। চাপ আর ছেড়ে দাও। তরু ঝাল সহ্য করতে পারে না। ওটমস এখন ঘন হয়ে এসেছে, খুব বেশি না, আবার পাতলাও না। ঠিক যেমনটা তরু খেতে পারে। মৃণাল চুলটা আগুন কমিয়ে দিল। সেই একটাই বাটিতে পানি ঢেলে চামচ ডুবিয়ে রাখলো পরিষ্কার করার জন্য। প্যানের পাশে দাঁড়িয়ে সে একটু ঝুঁকে গন্ধ নিল। সে খুন্তিতে একটু তুলে মুখে নিল। গরম, খুব গরম। জিহ্বা পুড়ে সামান্য, তবুও বুঝতে পারলো স্বাদ ঠিক আছে। আর একটি চিমটি লবণ দিল। ব্যাস, চুলা বন্ধ করলো। প্যানটা নামিয়ে রাখলো। একটা গভীর বাটি বের করলো। সাদা বাটির নীল রিম। এটা তরুর পছন্দ। সে নিজে বলেছিল একদিন। মিনা হালকা করে হাসলো। বাটিতে ওটমস ঢাললো।
ধোঁয়া উঠেছে, গরম ধোঁয়া। সে উপর থেকে সামান্য ঘি দিল, 1 ফোঁটা, এর বেশি না। জলের সময় বেশি ভারী লাগবে। সব সময় করে সে একবার হাত ধুলো, ট্রেতে বাটি রাখলো, সঙ্গে চামচ আর 1 গ্লাস কুসুম গরম পানি। ট্রে হাতে নিয়ে সে কিচেনের দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। হয়তো তরু ঘুমিয়ে পড়েছে, হয়তো চুপ করে আছে রাগে। মৃন্ময় 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকলো, গভীর শ্বাস নিয়ে। তারপর ধীরে ধীরে বেডরুমের দিকে হাঁটলো। ঠান্ডা হয়ে যাওয়ার আগে খাওয়াতে হবে। কিছুতেই মুখ খুলছে না তরু। চামচের খাওয়া নিয়ে রেগে তাকিয়ে আছে মৃন্ময়। অসুস্থ না হলে হয়তো এখনই গলা চেপে ধরতো। খেতে বলছি, খাবে না। অনেকক্ষণ ধরে চলেছে, খাবে না, খাবে না। মৃন্ময় এবার হিমশিম খাচ্ছে রাগ সামলাতে। খাবি না তো খাবো না ওকে। সোজা আঙুল দিয়ে ঘি না উঠলে মাথা থেকে বেরিয়ে গিয়েছিস। বাতিটা হাত থেকে নামিয়ে রাখলো মৃন্ময়। চামচে যতটুকু ছিল নিজের মুখে নিল। তারপর তরুর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। যতক্ষণ না গিলে ততক্ষণ ছাড়বো না। বাকিটুকু শেষ করে একই পদ্ধতিতে বাধ্য হয়ে জোর করেই খেতে হলো তরুকে। ও এভাবে খাওয়াতে গিয়ে মৃন্ময়ের অন্য কোথাও ক্ষুধা লেগে গেছে। চোখ বন্ধ করলো। দেওয়ালে ভরে ভীত হয়ে থাকা ছেলে ছোট মিয়ার। এরকম হয়ে আছিস কেন? আমার জানের মায়া আছে মানে? তোরও অতিরিক্ত উত্তেজনার কারণে তোর বউ আমার জান নিয়ে নিতে ধরেছিস। ভাগ্যিস জ্বালাস নাই আমারে। মুখ কালো করে চোখ মুখ খুঁজকে মৃন্ময়। এই মেয়ের জন্য তো ছোট মিয়া তাকে এভাবে মুখের উপর অপমান করলো। মৃন্ময় তরুণ মুখ মুছিয়ে দিয়ে বাটি নিয়ে উঠে দাঁড়ালো। তখন তরুণ নরম কণ্ঠে ডাকলো, ওকে শুনুন। থমকে দাঁড়ায় মৃন্ময়, তাকালো। নিষ্পাপ বাচ্চাদের মতো চেয়ে আছে তার দিকে তরু। এই মুহূর্তের জন্য মৃন্ময়ের মনে হলো সে এই তরুকে দেখছে। কাছে আসুন। মৃন্ময়ের কাছে মুখ নিয়ে গেল তরুর। দাঁত বাটিটি বের করে হাসলো। তারপর থু থু। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।